আপ। হৃদিতা মুখ দিয়ে একটা বাক্য দূরে থাক, একটা শব্দ পুরোপুরি উচ্চারণ করতে পারল না। তার আগে হৃদিতাকে শক্ত করে রেলিংয়ের সাথে চেপে ধরল জায়ান। এই প্রথমবারের মতো হৃদিতা জায়ানকে দেখছে। এর আগে কেবল ছবিতেই দেখেছে, কিন্তু প্রথমবারের মতো আজকে সরাসরি। অতিরিক্ত ফর্সা, সুঠাম দেহি, যথেষ্ট উচ্চতা সম্পন্ন এবং ধূসর মণিযুক্ত নয়নের অধিকারী মানুষটা যে কিনা এখন তার সামনে দাঁড়িয়ে আছে। চোখ থেকে যেন ক্রোধে উপচে পড়ছে লোকটার। গাত্রবর্ণ বাড়াবাড়ি রকমের ফর্সা হওয়ার দরুন রাগের চোটে মনে হচ্ছে পুরো মুখে কেউ আলতা মেখে দিয়েছে। ঠিক এতটাই লাল হয়ে আছে লোকটার মুখশ্রী। কেবল তাই নয়, কপালের দুটো রগ যে টান টান হয়ে আছে সেটাও ফুটে উঠেছে স্পষ্ট। নিজের দু হাতের বাহুতে প্রচণ্ড পরিমাণে পীড়া অনুভব করল হৃদিতা। মনে হচ্ছে দুটো হাত তার মাংস ভেদ করে হাড়ে গিয়ে চেপে ধরেছে। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল হৃদিতা। হাউ ডেয়ার ইউ আর। হৃদিতার মুখ থেকে কোনো শব্দ উচ্চারণ হতে শোনা যাচ্ছিল না। নিদারুণ পীড়া দাঁতে দাঁত চেপে সহ্য করাটাই কষ্ট হয়ে পড়েছিল হৃদিতার জন্য। কথা আর বলবেই বা কীভাবে? হোয়াই আর ইউ সাইলেন্ট, আনসার মি। চিৎকার করে উঠল জায়ান। রাতের বেলায় পরিবেশ এমনিতেই নিস্তব্ধ হয়ে আছে, তার উপর জায়ানের চিৎকার যেন গগন বিদীর্ণ করে দেওয়ার মতো। হৃদিতার চিকন চাকন শরীরটা দুলে উঠল সেই চিৎকারে। হৃদিতা জল ভেজা চোখে তাকালো জায়ানের দিকে। কয়েক মুহূর্ত হৃদিতার চোখের দিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিল জায়ান। হৃদিতার দিকে না তাকিয়েই বলল, ডোন্ট শো মি ইউর টিয়ার্স, আই হেট ইউ। চোখ মুছো। হৃদিতা এখন আগের মতোই আছে। এই লোক কি পাগল নাকি? নয়তো এসব কি বলছে? ব্যথা পেলে কে না কান্না করে আর চোখ মুছতে বলে? কি দিয়ে চোখ মুছবে? হৃদিতার দুটো হাত যে এখন এই লোকটার দখলে সেটা কি এই লোক বুঝতে পারছে না? হৃদিতার কোনো নরণচরণ না দেখে জায়ান এবার আরও শক্তি প্রয়োগ করল। ফলশ্রুতিতে ব্যথা চেপে রাখতে ব্যর্থ হয়ে হৃদিতার মুখ থেকে ব্যথাতুর আর্তনাদ বের হয়ে গেল। আহ, তুমি কান্না বন্ধ করবে না, তাই না? হৃদিতাকে কোনো কিছু বলার সুযোগ দিল না জায়ান। সোজা হাত ধরে টানতে টানতে সামনে নিয়ে যেতে লাগলো। হৃদিতা যেন আক্কেল গরম হয়ে গিয়েছে। এই লোক তাকে নিয়ে যাচ্ছে কোথায়? সামনে একটা গাড়ি। তার মানে কি গাড়িতে? হৃদিতার ভাবনা শেষ হওয়ার আগে জায়ান তাকে ছিটকে ফেলল গাড়িতে। এরপর গাড়ির দরজা বন্ধ করে নিজে ড্রাইভিং সিটে বসলো। সিট বেল্ট বাঁধল না, কিন্তু গাড়ির গতি দিল বেশ। হৃদিতা এবার সত্যি ভয় পেয়ে গেল। এই রাতের অন্ধকারে লোকটা তাকে কোথায় নিয়ে ছুটেছে? সে তো এই শহরের রাস্তাঘাট তেমন একটা চেনেও না। একা বের হয়েছে। রাস্তা হারিয়ে ফেললে এত রাতে বাড়ি ফেরাও সম্ভব না। গলার সুর উঁচু করে হৃদিতা বলল, গাড়ি থামান। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? জায়ান হৃদিতার কথা যেন কানের তলা দিয়েও নিল না। হৃদিতা আরও কয়েকবার একই কথা বললে জায়ান এবার বলল, কান্না বন্ধ করে চোখ মুছতে বলেছি। হৃদিতা সময় ক্ষেপণ করল না। জায়ান যা করতে বলেছে সেটাই করেছে। এবার তো গাড়ি থামান। জায়ান গাড়ি থামালো, তবে হৃদিতার কথা সাথে সাথেই থামায়নি। বেশ অনেকটা সময় পর তারপর থামিয়েছে, ঠিক নিজের মন মর্জি মতো, যেটা বরাবরই জায়ানের অভ্যাস। গাড়ি থামিয়ে কয়েক মুহূর্ত জায়ান চুপচাপ বসে রইল। জোরে জোরে শ্বাস প্রশ্বাস আদান প্রদান করলো কিছুক্ষণ। হৃদিতা গাড়ির দরজার সাথে একেবারে এঁটে আছে, ভয়ত চোখে তাকিয়ে আছে জায়ানের দিকে। এতক্ষণ যাবৎ এরকম ভয়ানক রাগ দেখিয়ে এখন এত শান্ত হয়ে গেল কিভাবে লোকটা? হৃদিতা পরপর ঢোক গিলল বেশ কয়েকটা। কপালের ঘাম বাম হাত দিয়ে মুছতে নিল। ঠিক তখনই রীতিমতো সেকেন্ডের মাথায় আবারও হৃদিতাকে চেপে ধরল জায়ান। হৃদিতার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তখন ব্রিজের ওপরেও জায়ান তাকে এইভাবেই দু হাতে চেপে ধরেছিল। তবে তখন তাদের মধ্যে মোটামুটি দূরত্ব বজায় ছিল, কিন্তু গাড়িতে বসে থাকার কারণে দুজনের মধ্যে দূরত্ব খুব একটা নেই বললেই চলে। জায়ানের ঘন ঘন ফেলার নিঃশ্বাস হৃদিতার মুখের উপর এসে পড়ছে। হৃদিতা চোখ বন্ধ করে রইল। জায়ানের দিকে তাকাচ্ছে না সে। লুক অ্যাট মি। হৃদিতা তাকালো না। আই সেড লুক অ্যাট মি। হৃদিতা ধীরে ধীরে চোখ খুলল। জায়ান এখনও তার এতটাই নিকটে যতটা সে চোখ বন্ধ করার সময় দেখেছিল। হৃদিতা চোখ বন্ধ করতে নিল, ঠিক তখনই আদেশের সুরে বলা জায়ানের কণ্ঠ শুনতে পেল সে। ডোন্ট ইউ ট্রাই টু ক্লোজ ইউর আইস এগেইন। হৃদিতা চোখ বন্ধ করল না এবার, তবে চোখ নিচু করে তাকিয়ে রইল নিচের দিকে। জায়ানের ভরাট কণ্ঠ কানে গেল তার। কি ভেবেছিলে আমাকে অপমান করে চুপচাপ শহর ছেড়ে পালিয়ে এসে বেঁচে যাবে? তোমাকে আমি খুঁজে পাবো না, আর আমি হাত গুটিয়ে বসে থাকবো অপমানিত হওয়ার পরেও? মানুষকে অপমান করার প্রবণতা আমার নেই মিস্টার মাহমুদ, কখনো ছিলও না।
অপমান কী জিনিস সেটা তো আমি আপনার থেকে শিখেছি। ইচ্ছে করে আমাকে আজকে অপমান করার পরেও বলছো অপমান করার প্রবণতা তোমার নেই। হাউ ফানি! আমি আজকে যা করেছি সেটা নিজের ভুল সংশোধন করতে আর আমার বোনকে সুখী করতে। আপনাকে অপমান করব সেই উদ্দেশ্য নিয়ে আমি কিছুই করিনি। রোবায়দাকে ইচ্ছে করে তুমি ফুসলিয়ে নিয়ে গিয়েছো, তাই না? রুবি ফিডার খাওয়া কোনো বাচ্চা নয় মিস্টার মাহমুদ যে আমি তাকে ফুসলিয়ে নিয়ে যাব। রুবি একজনকে ভালোবাসে, যেটা আমি আগে জানতাম না। না জেনে একটা ভুল করে ফেলেছি, আর সেই ভুলটা সংশোধন করা অতীব প্রয়োজনীয় ছিল। বিয়ে হওয়ার পর যে মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় তাকে কি বলে তুমি জানো? রুবি চিরকুটে যা বলার সেটা স্পষ্ট করে বলে দিয়েছে। সে বিয়েটা ইচ্ছে করে করেনি, পরিস্থিতির চাপে পড়ে করতে বাধ্য হয়েছিল। আপনাকে সে ভালোবাসে না, আর যাকে আমরা ভালোবাসি না তার সাথে সংসার করা যায় না। এসব ভিত্তিহীন কথাবার্তা। তাই ভিত্তিহীন? তবে বিয়ের আগে কেন আমাকে বলেছিলেন যে আপনার আমাকে পছন্দ নয়? আপনি আমার সাথে সংসার করতে পারবেন না? তার কারণটা কি হতে পারে বলুন? তার কারণ আপনি আমাকে ভালোবাসতে পারবেন না, আর সেই কারণেই আপনার আমার সাথে সংসার করাও সম্ভব নয়। নিজের দিকটা তো দেখি 16 আনা বুঝলেন, আর অন্যের সময় বলেন ভিত্তিহীন কথাবার্তা। তুমি তোমার বোনকে সাহায্য করেছো নাকি নিজের ভুল সংশোধন করেছো সেটা আমার দেখার বিষয় না, কিন্তু তুমি আমাকে অপমান করেছো, জায়ান মাহমুদকে। আজকে যদি তুমি তোমার বোনকে পালিয়ে নিয়ে যেতে সাহায্য না করতে তবে কখনোই আমি অপমানিত হতাম না। আমি যতবারই বলি না কেন যে আপনাকে আমি ইচ্ছাকৃতভাবে কোনো অপমান করিনি, আপনি সেটা বিশ্বাস করবেন না আমি জানি। আপনি চাইছেনই যাতে আমি বলি যে হ্যাঁ, আমি আপনাকে অপমান করেছি, তাই তো? বেশ, মানলাম। আসলেই আমি আপনাকে অপমান করেছি, তো কি হয়েছে তাতে? মানুষকে অপমান করার অধিকার কেবলমাত্র আপনি পেয়েছেন বুঝি, আর কারণ নেই? জায়ান রিদিতার হাত ছেড়ে এবার মুখ চেপে ধরল, আক্রোশ নিয়ে বলল, নেই। আমাকে অপমান করার অধিকার আর কারণ নেই। তোমার তো নাই। ভদ্রভাবে ব্যবহার করুন মিস্টার মাহমুদ। আপনি এভাবে গায়ে হাত দিতে পারেন না। আসছে না ভদ্রতা, বুঝতে পেরেছ? ভদ্রতা আসছে না আমার ভেতর থেকে। নিজের ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ, কলিগ, এমপ্লয়ি সমেত হাজার হাজার লোকের সামনে অপমানিত হওয়ার পর থেকে ভদ্রতা গিলে ফেলেছি আমি। আর কার সাথে ভদ্রতা দেখাবো? তোমার সাথে? যে আমাকে অপমান করেছে তার সাথে? তুমি কত বড় ক্ষতি করেছো আমার, সেই সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? হাসালেন মিস্টার মাহমুদ। আপনার ক্ষতি আমি করেছি। আপনি জানেন আপনি নিজে কি করেছেন? আপনার জন্য আমি বিয়ের আসর ছেড়ে চলে এসেছি। আপনার জন্য আমার পরিবারের লোকদের চোখে থেকে আমি পানি ঝরিয়েছি। আপনার জন্য আমার সময় জ্ঞান হারিয়ে কাঁদতে হয়েছে। আপনার জন্য, কেবলমাত্র আপনার জন্য আজকে আমি আমার পরিবার থেকে দূরে। আপনার জন্য আমার পরিবারের সকলে আমাকে ভুল বুঝেছে। আপনার জন্য আজকে আমাকে আমার আব্বু ত্যায্য করে দিয়েছে, বলেছে কখনো যাতে আব্বুর সামনে গিয়ে না দাঁড়াই। আপনি আমার দিকটা ভেবেছেন মিস্টার মাহমুদ? জায়ানের হাতের বন্ধন ধীরে ধীরে আলগা হতে লাগলো, কারণ রিদিতার চোখের পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে তার হাতে। রিদিতা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। আব্বুর কথা শুনে নিজেকে সামলে উঠতে পারেনি। সময় জ্ঞান সব হারিয়ে চলে এসেছি এই মধ্যরাতে বাইরে বের হয়ে। খুব অসহায় লাগছিল। সান্ত্বনার একটা হাত চাইছিলাম মাথায়। হাত পেয়েছি বটে, তবে সেটা সান্ত্বনার না, পীড়ার। জায়ান রিদিতাকে পুরোপুরি ছেড়ে দিল এবার। রিদিতা থামল না, বলে যেতে লাগলো নিজের কথা। আপনি আসার আগ পর্যন্ত আমার জীবনটা খুব সুন্দর ছিল মিস্টার মাহমুদ, কিন্তু যেদিন থেকে আপনি এলেন সেই দিন থেকে আমার জীবনটা এলোমেলো করে দিলেন। আজকে যদি আপনার সাথে আমার কখনো পরিচয় না হতো তবে আপনার কাছ থেকে অপমানিত হওয়ার প্রশ্ন আসতো না। যদি আপনার থেকে অপমানিত না হতাম তবে বিয়ের আসর ছেড়ে চলে আসার প্রশ্ন উঠত না। রবিকে আপনি পছন্দ করেন বিধায় সে আপনার সাথে সুখী হবে সেটা ভেবে রবির সাথে আপনার বিয়ের সুযোগ করে দেওয়ার মতো ভুল করার কোনো সুযোগ থাকতো না। আর সে ভুলটাকে শুধরে নিতে গিয়ে রবিকে রিসেপশন থেকে নিয়ে আসতে সাহায্য করে আমার আব্বুর কাছ থেকে ত্যায্য কন্যা হওয়ার প্রশ্ন আসতো না। জানেন আব্বু কী বলেছে? বলেছে আব্বু নাকি ভুলে যাবে তার কোনো সন্তান কখনো ছিল। যে মানুষদের আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন সে মানুষদের কাছ থেকে এরকম বাক্য শোনার যন্ত্রণা আপনি বোঝেন মিস্টার মাহমুদ? নাকের পানি চোখের পানি এক হয়ে গিয়েছে রিদিতার।
এই একটা অভ্যাস তার। যখনই কান্না আসে তখন এক নাগাড়ে কাঁদতেই থাকে। আশেপাশের কোনো পরিস্থিতি বিচার বিবেচনায় রাখে না। চোখের পানির সাথে নাকের পানিও মুছতে লাগলো রিদিতা। হেঁচকি দিতে দিতে বলতে লাগলো, আমি চাইছিলাম আর কখনোই আমাদের দেখা না হোক, অথচ আজকে আবারও হয়ে গেল। আপনি আমার জীবনের একটা অভিশাপ মিস্টার মাহমুদ। আমি আপনাকে ঘৃণা করি। আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণিত ব্যক্তিটা আপনি। আই হেট ইউ মিস্টার মাহমুদ, আই হেট ইউ। স্টিয়ারিং হুইলে চেপে ধরে বসে রইল জায়ান। সে শান্ত হয়নি। এখনও অগ্নি স্ফুলিঙ্গের মতো উজ্জ্বল হয়ে আছে তার মুখশ্রী। তবে সেই স্ফুলিঙ্গে যেন হৃদিতার উপর রাগটা অস্তিত্ব হারিয়েছে। এখনও জায়ানের ক্রোধ কমেনি। এ ক্রোধ তবে কার ওপর? জায়ানের নিজের উপর। গেট আউট অফ মাই কার। হৃদিতা কান্না থামালো না। ক্রন্দনরত চোখেই তাকালো জায়ানের দিকে। জায়ান হৃদিতার দিকে না তাকিয়েই ধমকে সুরে বলল, ডোন্ট শো মি ইউর টিয়ারি আই। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। গেট আউট অফ মাই কার। হৃদিতা শব্দ করে গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নেমে গেল। জায়ানের গাড়ি প্রায় সাথে সাথেই চলে গেল। সেই দিকে তাকিয়ে হৃদিতা বলল, এতটা নির্দয় কোনো মানুষ হয়? এই একটা সময় অজানা অচেনা পরিবেশে একটা মেয়েকে ছেড়ে যেতে একটা বারো বিবেকে বাঁধল না এই লোকের। আশেপাশে হৃদিতা একবার চোখ ঘুরিয়ে তাকালো। নিকোষ কালো অন্ধকারে ছেয়ে আছে চারিদিক। হুট করে হৃদিতার মনে যেন ভয়ের উদ্রেক হলো, এবং সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে সে ভয় দ্বিগুণ হারে বাড়তেই লাগলো। কোথা যাবে সে? কোন পথে যাবে? একে তো অন্ধকার, তার উপর পথঘাট কিছুই চেনে না সে। হৃদিতা ভয়ে সামনে পা বাড়াতে পারছে না। তবুও আগাতে তো হবে। চোখ আর নাকের পানি মুছতে মুছতে সামনে এগোচ্ছে সে। এইটাই কি সঠিক রাস্তা? জানে না হৃদিতা। কিংবা জায়ান তাকে বাসা থেকে ঠিক কতটুকু দূরে নিয়ে এসেছে সে ব্যাপারও সে অজ্ঞ। কিছু দূর হেঁটে গিয়ে খানিকটা আলোর দেখা পেল হৃদিতা। আলো কিসের? একটু উঁকি দিতে হৃদিতা দেখতে পেল 3-4টে বখাটে দেখতে ছেলে একত্রে বসে আছে। মোবাইলের ফ্ল্যাশ অন করে রেখেছে প্রত্যেকে। সকলের সামনেই মদের বোতল। এক একজন অর্ধ মাতাল হয়ে আছে। হৃদিতা ভয় পেয়ে 2 কদম পিছিয়ে আসলো। এর মধ্যে একটা ছেলের তার দিকে চোখ পড়ল। হাঁক ছেড়ে ডাক দিল, কে রে এদিকে? হৃদিতা উল্টো দিকে দৌড় দিল। আপ্রাণ ছুটছে সে। ছুটতে ছুটতে অনেকটা পথ এসে পড়েছে। ছেলেগুলো তার পেছনে এসেছে কিনা তার জানা নেই, তবুও ছুটছে সে। এবার দৌড় অব্যাহত রেখে একটাবার একটু পেছন ফিরে তাকালো হৃদিতা। ঠিক তখনই ধাক্কা খেল কারোর প্রশস্ত বুকের সাথে। গেট ইন দ্য কার। দয়া দেখাতে এসেছেন? লাগবে না আপনার দয়া আমার। জায়ান আদেশে সরে বলল, গাড়িতে উঠতে বলেছি। চাকর পেয়েছেন আমাকে? আপনি যখন বলবেন তখন গাড়ি থেকে নামতে হবে, আবার আপনি যখন বলবেন তখন সুরসুর করে গাড়িতে উঠে পড়তে হবে। হৃদিতা কথা বলা শেষ করতে না করতেই শুনতে পেল কারোর পায়ের আওয়াজ। পেছন ফিরে তাকিয়ে দেখল একটু আগে যে দেখেছিল সেই ছেলেগুলো। ওরা দ্রুত হেঁটে সামনে এগিয়ে আসছে হৃদিতার বরাবর। সম্ভবত রাতের অন্ধকারের জন্য এবং মদ্যপান করার কারণে হৃদিতার ব্যতীত কাউকেই চোখে পড়েনি তাদের। হৃদিতার সাথে যখন ছেলেগুলোর দূরত্ব একেবারেই স্বল্প, তখনই হৃদিতার কাঁধে হাত রেখে তাকে পাশে সরিয়ে দিয়ে সামনে এসে দাঁড়ালো জায়ান। দাঁড়ালো হৃদিতা এবং ছেলেগুলোর মাঝে একটা দেয়াল হয়ে। সেই অবস্থায় বলল, কোনো কথা একবারের বেশি 2বার রিপিট করতে আমি অভ্যস্ত নই। 3য়বারের মতো কখনো লাইফে করেছি কি না মনে নেই। তবুও বলছি, গাড়িতে ওঠো। আমি তো হৃদিতা হকচকিয়ে গেল। জায়ান ডান হাতে হৃদিতাকে কাঁধে তুলে সোজা গাড়ি বরাবর হাঁটা দিল। গাড়ির সামনে গিয়ে বাম হাতে গাড়ির দরজা খুলে হৃদিতাকে বসিয়ে দিয়ে দরজা লক করে দিল। আরে এই, আপনি আমাকে গাড়িতে রেখে যাচ্ছেন কোথায়? এই যে মিস্টার মাহমুদ। জায়ান হৃদিতার কথা তোয়াক্কা করল না। গাড়িতে বসে হৃদিতা শব্দ শুনতে পেল, হরেক রকমের শব্দ। কখনো প্রহারের, কখনো চিৎকারের, তো কখনো বিড়বিড় করার। হৃদিতা গাড়ি থেকে বের হতে চাইলেও পারল না লক থাকার জন্য। অজ্ঞতা তাকে মুখ ফুলিয়ে হাতের উপর হাত রেখে সিটে বসে থাকতে হলো। প্রায় 12 মিনিট পর জায়ান গাড়ির দরজা খুলল। হৃদিতা পাশে ফিরে দেখতে পেল গায়ে পড়ে থাকা জায়ানের শার্ট অনেকটাই ভিজে গিয়েছে। ড্রাইভিং সিটে বসলো জায়ান। শার্টের সাথে বেঁধে রাখাটাই খুলে ফেলল জায়ান। এরপর শার্টের উপরে দিকের 2টো বোতাম খুলে দিয়ে শার্টের লম্বা হাতা কোণে অবধি গুটিয়ে ফেলল। উন্মুক্ত হলো লোমশ 2টো হাত। মুখের উপর জমে থাকা মুক্তোর দানার মতো ঘা মুছে নিল টিস্যু দিয়ে। ঠিক তখন হৃদিতা খেয়াল করল বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে রক্ত লেগে আছে জায়ানের। চোখের পলকে জায়ান স্যাভলন এবং তুলো বের করে নিল।
রক্তটুকু মুছে নিল নিজে নিজে। পরবর্তীতে একটা কটন স্ট্রিক লাগিয়ে নিল সাথে সাথে। এরপর পানির বোতল বের করে কিছুটা পানি মুখে নিয়ে কুলকুচি করল। গাড়ির গ্লাস খুলে নিয়ে কুলকুচি করা পানিটা বাইরে ফেলল। কাজ শেষ হওয়ার পর গ্লাস লক করে ফেলল। বোতলের মুখে ঠোঁট লাগিয়ে ঢকঢক করে অনেকটুকু পানি পান করলো। ব্যাস, সর্বশেষে গাড়ির এসি অন করে গাড়ি স্টার্ট দিল। রিদিতা এতক্ষণ যাবৎ কেবল চেয়ে চেয়ে দেখল। বেশ দ্রুত কাজ করে ফেলে লোকটা। গাড়ি চালিয়ে সামনে আগাচ্ছে জায়ান। তবে একটা কথাও বলল না সে। আর না তো রিদিতা বলল। চুপচাপ পুরোটা রাস্তা এলো দুজনে। সময় চলে গেল কিছুক্ষণ। রিদিতা টের পেল গাড়ি থেমেছে। যখন পাশে ফিরে তাকালো তখন দেখতে পেল জায়ান গাড়ি ঠিক সেখানেই এনে থামিয়েছে যেখান থেকে সে রিদিতাকে নিয়ে গিয়েছিল, অর্থাৎ ব্রিজের সামনে। রিদিতা কোনো কিছু না ভেবেই সেদিকে তাকিয়ে রইল। ঠিক তখনই শুনতে পেল, আজ সারা রাত গাড়ি চালানোর জন্য দায়িত্ব নেইনি আমি। দাঁতে দাঁত চেপে রিদিতা বলল, যে কেউ দায়িত্ব নিতেও বলেনি আপনাকে। আমি বলিনি যে আমাকে গেট আউট। রিদিতা ভুলে গিয়েছিল সে কার সাথে কথা বলছে। এই আত্ম অহংকারী লোকটার সাথে কথা বলার কোনো মানেই হয় না। কেন যে বারে বারে একই ভুল করে অপমানিত হতে যায় সে। রিদিতা গাড়ি থেকে নেমে পড়ল। এরপর এদিক সেদিক না তাকিয়ে সোজা হাঁটা মারল বাড়ি পৌঁছানোর গন্তব্যে। জায়ানের গাড়ি প্রচণ্ড রেগে রিদিতাকে অতিক্রম করে চলে গেল। রিদিতা সেদিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, এতটা এগো একটা মানুষের কি করে থাকতে পারে রে ভাই? রুবি, বেশ করেছিস নিহালের সাথে চলে গিয়েছিস। এই লোকের সাথে যে মেয়ে সংসার করবে সে ফ্রিতে পাগলা গারদের টিকিট পেয়ে যাবে। এই লোকের সাথে সংসার করার থেকে নিজের মাথার চুলগুলো গুনে গুনে একটা দুটো করে ছেঁড়াও ভালো। ভেতরটার মধ্যে অহংকার ছাড়া আর কিছুই নেই এই মানুষটার। এই লোকের বউ যে মেয়ে হবে তার থেকে হতভাগী এই দুনিয়ায় আর দ্বিতীয় কেউ নেই। নিজে নিজে বকবক করতে করতে হেঁটে বাড়িতে পৌঁছে গেল রিদিতা। ভোর হতে আর অল্প সময় বাকি। নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল রিদিতা। এদিক ওদিক করছে কিন্তু ঘুম কিছুতেই আসছে না। বারে বারে কেবল একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, তার আব্বু তাকে এভাবে এতটা পর করে দিতে পারল। আবারও কেঁদে উঠল রিদিতা বালিশে মুখ গুজে। আমি এসব কী শুনছি? রিদিতা জায়ানের বউ হয়ে আসেনি? মাসুদ মাহমুদ চুপ করে রইলেন। আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে মাসুদ? জায়ানের বউ বদল কিভাবে হলো? আমি জানি না আব্বা। রিদিতা বিয়ের দিনেই পালিয়েছে। কি? কিন্তু কেন? সেটাও জানি না। তোমার জায়ানকে দুই মেয়ের ছবি একসাথে দেখাওনি যেভাবে বলেছিলাম? জি, দেখিয়েছিলাম। তবে জায়ানের দিক থেকে তো বিয়ে ভাঙার কোনো সম্ভাবনাই নেই। তবে কি রিদিতার কোনো সম্পর্ক ছিল নাকি অন্য কারোর সাথে? রিদিতার সাথেই যে জায়ানের বিয়ে ঠিক হয়েছে সেটা জায়ান বিয়ের আগেই জানতে পেরেছে আব্বা। রুহুল মাহমুদ যেন গর্জে উঠলেন। এই, তবে আসল কাহিনী? আমার কথা অমান্য করার সাহস তুমি দেখালে কি করে? আমি কিছু করিনি আব্বা। তনিমা বলেছিল, তনিমা যা ইচ্ছে তাই বলুক, ওর কথা তুমি ধরতে গিয়েছো কেন? তনিমা জায়ানের আম্মু হয় আব্বা। ছেলের বিয়েতে মায়ের মত থাকতেই পারে। তনিমার মনে হয়েছে এইভাবে ছলছাতুরি করে জায়ানের সাথে রিদিতার বিয়ে দেওয়া ঠিক হবে না। যার সাথে জায়ান পুরোটা জীবন কাটাবে সেই মানুষটাকে এটাই যদি জায়ান না জানে তবে তার সাথে অন্যায় করা হবে। অন্যায় শেখাতে আসছো আমাকে তুমি? তোমাদের এই ন্যায় অন্যায় দিয়ে কি আমি ধুয়ে ধুয়ে পানি খাবো? ভুলে যেও না মাসুদ, আমি আমার ব্যবসার সবটুকু অংশ তোমাকে দিয়েছি। তোমার বড় ভাইয়ের এসবে কোনো আগ্রহ নেই। সে নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছে। না তোমার বড় ভাই কখনো ব্যবসার ভাগ চেয়েছে, আর না তাকে আমি ভাগ দিয়েছি। আমার ব্যবসার উত্তরাধিকারী তুমি হয়েছ, আর তোমাকে আমি সেটা যোগ্য মনে করেই দায়িত্ব সঁপেছিলাম। এই ফলাফল পাওয়ার জন্য? আব্বা, সমস্যা তো জায়ান তৈরি নাও করতে পারে। এমনটাও তো হতে পারে যে রিদিতার সাথে কারো সম্পর্ক ছিল আসলেই। দেখলেই তো রুবাইদা আজকে কী করলো। ওই রুবাইদা ফুবাইদার নাম নেবে না তুমি মুখে। কোনটা বুঝে তুমি আর তোমার বউ মিলে ওই মেয়েকে আমাদের বংশের বউ করে নিয়ে এসেছিলে বলো তো? রুবাইদাকে তো ভালোই মনে করেছিলাম আব্বা। গাধার মতো কথা বলবে না মাসুদ। এখানে আমি ভালো খারাপ দেখতে আসিনি। রুবাইদা উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট তাতে আমার কিছু যায় আসে না। আমার যদি কিছু যায় আসে তবে সেটা একজনকে দিই, সে হলো রিদিতা। আর আমি যতটুকু আমার নাতিকে চিনি তার হয়তো রিদিতাকে পছন্দ হয়নি তাই বিয়ে ভেঙেছে। তোমার ছেলে আর কবে নিজের ভালোটা বুঝবে মাসুদ? এই যে আজকে আমার গড়া ব্যবসা এতদূর এগিয়েছে সেটা কি এমনি এমনি শুধু পরিশ্রমের দ্বারা? না, পরিশ্রমের পাশাপাশি বুদ্ধিও খাটাতে হয়, সম্বন্ধ করতে হয় সমানে সমানে। তুমি জানো তোমার আম্মুর বাবার বাড়ির প্রতিপত্তি কেমন ছিল? আর তুমি এটাও ভালো করে জানো আমি কেন তোমাকে জোর করেছিলাম তনিমাকে বিয়ে করতে। জানো না? জানি।
তবে কেন এমন বোকার মতো কাজ করলে? রিদিতা বিয়ে করল না বলে ছাগলের মতো রুবাইদাকে নিয়ে আসলে? ভাগ্যিস ওই মেয়ে পালিয়েছে, নয়তো কত বড় লোকসানের মুখে পড়তে জানো? ওর মতো মেয়ে হতো আমাদের বংশের বউ, জায়ানের স্ত্রী, যার একুল উকুল কোনো গুলোই কিছুই নেই। সেই হিসেবে তো রিদিতারও বাবার বাড়ি সচ্ছল নয় তো। আজাদ খন্দকারের নামটা ভুলে গেলে মনে হচ্ছে। আজাদের দাপট ঠিক কতটা তুমি জানো? আজাদের একমাত্র নাতনি রিদিতা। ও যে সোনার হরিণ, তুমি বুঝতে পারছো? আমি ঘাসে মুখ দিয়ে চলি না মাসুদ। সব কিছু সম্পর্কে জেনে শুনেই আমি রিদিতার সাথে জায়ানের বিয়ের কথা বলেছিলাম। তুমি তোমার বউয়ের কথা শুনে আমার সব প্ল্যান নষ্ট করে দিলে। আরে কি হতো শুনি, জায়ান যদি বিয়ের দিন জানতো যে রিদিতা তার বউ? তুমিও তো আরেক মেয়েকে ভালোবাসতে তো। আমার কথায় ওই মেয়েকে ছেড়ে বিয়ে করনি তনিমাকে? সংসার হয়নি তোমাদের? জীবন চলেনি তোমাদের? জায়ান আসেনি তোমাদের ঘরে? সবই তো হলো। তাহলে মাঝখান দিয়ে আমার প্ল্যানে বাম হাত ঠোকাতে তোমার বউকে কে বলেছে? আমি বিয়েতে আসতে পারিনি ভিসার জটিলতার কারণে। ভেবেছিলাম আজকে এসে রিদিতার মুখ দেখব, আর এসে আমি এটা কি শুনলাম? তুমি আমাকে খুব হতাশ করেছো মাসুদ। তনিমা এইসব ব্যাপার বুঝতে নাই পারে, কিন্তু তুমি তো বোঝো। স্ট্যাটাসের সাথে স্ট্যাটাস মিলতে হয় মাসুদ। আজাদ আমার বন্ধু, তার সম্পর্কে সবই জানি। তার মেয়ে নাজিয়া তার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল, তাও একেবারে নিম্নবিত্ত পরিবারের এক ছেলেকে। এই কারণে এখনও পর্যন্ত তাদের বাবা মেয়ের সম্পর্ক ঠিক হয়নি। কিন্তু বাবা মেয়ের সম্পর্ক ঠিক না হলেও রিদিতার সাথে ঠিকই সম্পর্ক আছে আজাদের। মায়ের উপর রাগের কারণে মেয়ের উপর ভালোবাসা প্রকাশ করে না আজাদ। নয়তো তুমি জানো রিদিতা আজাদের কতটা আদরের? রিদিতাকে বিয়ের সময় খালি হাতে দেবে তোমার মনে হয়? আজাদ খন্দকারের নাতনি সে মাসুদ। সে আজাদ যে এই বয়সে এসেও তোমার আমার থেকে ব্যবসা ভালো বোঝে। আমাদের থেকে ওদের প্রতিপত্তি যে কোনো অংশে কম না বরং বেশি, সেটা জানো তুমি? আমার কথাগুলো শুনতে যে কারোর খারাপ লাগবে। মানুষ ভাববে আমি সম্পর্ক নিয়ে ব্যবসা করি। করলে করি, যেটাতে আমার স্বার্থ জড়িয়ে আছে আমি তো সেটাই করব। মানুষ মাত্রই তো স্বার্থপর। আর আমার এই স্বার্থ কি কেবল নিজের জন্য? এত প্ল্যান আমি কার জন্য করলাম? তোমার জন্য, আমার নাতির জন্যই তো। আর তোমার বউ এসে সব প্ল্যানে পানি ফেলে দিল। আর তুমিও এক বলদ যে কিনা বউর তালে তাল মিলিয়েছ। মাসুদ মাহমুদ চুপ করে রইলেন, তাকিয়ে রইলেন নিজের বাবার দিকে। বুঝতে পারলেন এখনও কোনো কিছুর ছক কষতে ব্যস্ত রুহুল মাহমুদ। কয়েক মুহূর্ত পার হয়ে যাওয়ার পর রুহুল মাহমুদ বললেন, শুনলাম রুবাইদা না টুবাইদা ওই মেয়েকে রিদিতা নিয়ে পালিয়েছে? হ্যাঁ। রুহুল মাহমুদ মাথা নেড়ে সন্তুষ্টির হাসি হাসলেন। চোখ মুখ ওনার এখন অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। রিদিতা ঘুমিয়েছে ভোরের দিকে, তাই অন্যদিন সকাল সকাল উঠে পড়লেও আজকে তার হুঁশ ছিল না। বেঘোরে ঘুমোচ্ছে সে। তবে সেই ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটল তার ফোন বেজে ওঠায়। বিরক্তিতে রিদিতার মুখের নকশা পাল্টে গেল। কয়েকবার রিং হয়ে গেল ফোন। রিদিতা ঘুমের আধিক্যের কারণে ফোন রিসিভ করতে পারছে না, কিন্তু ফোনটাও থেমেনি, বেজেই চলেছে এক নাগারে। অজ্ঞতা বিরক্ত হয়ে চোখ বন্ধ করে রেখেই বিছানায় হাতড়ে নিজের ফোন হাতে নিল রিদিতা। চোখ খুলে ঠিকমতো দেখল না কে ফোন করেছে। ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো। হ্যালো আপু। চট করে ঘুম ভেঙে গেল রিদিতার। রুবাইদার কণ্ঠ না? এখন এমন কেঁদে কেঁদে কথা বলছি কেন রুবাইদা? ও আপু, শুনতে পাচ্ছিস আমার কথা? রুবি, তুই কাঁদছিস কেন? রুবাইদা কিছু বলল না, আগের মতোই কাঁদতে লাগলো। এই ছুটকি, আমার ভয় লাগছে তো, বল না কি হয়েছে? সব ঠিক আছে তো? আমাকে একটু তোর সাথে কয়েকটা দিন রাখতে পারবি আপু? কেন, কোনো সমস্যা হয়েছে? নিহালের পরিবার আমাকে মানতে চাইছে না। কি? হ্যাঁ আপু, নিহালের আব্বু আম্মুর কাছে সব সত্যি বলে দিয়েছি আমি আর নিহাল। লুকোচুরি করে কোনো সম্পর্ক শুরু করতে চাইনি। নিহালের পরিবারের আমাকে নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হলো আমার একবার বিয়ে হয়ে গিয়েছে সেটা নেই। বিবাহিত কোনো মেয়ে যে কিনা রিসেপশন থেকে পালিয়ে এসেছে এমন মেয়েকে ওনারা ছেলের বউ হিসেবে মানতে নারাজ। তো নিহাল কোথায়? ও কিছু বলেনি? গতকাল রাত থেকেই দফায় দফায় নিহালের সাথে তার আব্বু আম্মুর বাক বিতণ্ডা চলেই আসছে। নিহাল যত যাই বলুক না কেন ওনারা কোনো মতে রাজি হচ্ছেন না। বলেছেন আমাকে যেখান থেকে নিয়ে এসেছে সেইখানে যেন আবার পাঠিয়ে দেয়। আমাকে নাকি ঘরে তুলবে না। তারপর নিহাল রাগ করে আমার হাত ধরে বাসা থেকে বের হয়ে গিয়েছে। পেছনে নিহালের আব্বু আম্মু ডাকাডাকি করছিল, সে শোনেনি। সারা রাত নির্ঘুম কেটেছে আমাদের দুজনের। নিহালের আব্বু আম্মু দুজনেই একটু সময় পর পর ফোন করছিল, কিন্তু নিহাল ফোন রিসিভ করেনি।
গতকাল সারা রাত এরকম করেই কেটেছে। আজকে সকালের দিকে যখন ওনারা আবারও ফোন দিলেন তখন নিহালকে বললাম এবার রিসিভ করে দেখো। নিহাল কথা বলে জানালো এখন ওনারা নাকি রাজি হয়েছেন, কিন্তু যেহেতু এখনও আমি অন্য একজনের স্ত্রী, তাই নিহালের স্ত্রী হিসেবে আমাকে ঘরে তুলবেন না ওনারা। আগে ডিভোর্স তারপর বিয়ে, কিন্তু এখন ডিভোর্স তো আর বললেই দেওয়া যায় না আপু, সময় সাপেক্ষ ব্যাপার। আব্বুর কাছে ফিরে যেতে পারবো না, আর নিহালের বাসায় বিয়ের আগে আমার জায়গা হবে না। নিহাল অবশ্য বলেছে আমাকে হোটেলে নিয়ে রাখবে এই কয়টা দিন, কিন্তু এটা কি আর সম্ভব আপু? যত যাই হোক, বিয়ে না করে কিভাবে আমরা একসাথে থাকতে পারি এটা খারাপ দেখায়। এখন আমি কিছু বুঝতে পারছি না কি করব না করব, কিংবা কোথায় যাব। চোখের সামনে তোকে ছাড়া আর কাউকে দেখছি না। প্লিজ আপু আমাকে হেল্প কর। রুবি তুই কান্না থামা, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। কয়েকটা দিন আমার সাথে থাকবি। তুই এই কথাটা এত কেটে কেটে বলার কি আছে? আমাকে একবার বললেই আমি রাজি হয়ে যেতাম। আমার বোন আমার কাছে থাকতেই পারে, কোনো সমস্যা নেই এতে। বরং সবচেয়ে বড় সমস্যা তো সমাধান হয়েছে। যেভাবেই হোক নিহালের পরিবার তোকে মেনে নিয়েছে, এটাই বা কম কি? তুই এখন কোথায় আছিস বল? নিহালের সাথেই, যদিও নিহালকে এখন আশেপাশে দেখতে পাচ্ছি না। খাবার কিনতে গিয়েছে হয়তো। ওই ফাঁকে তোকে ফোন দিলাম, তুই এক্ষুনি আমার কাছে চলে আয়। নিহাল যদি রাজি না হয় তবে আমার সাথে কথা বলিয়ে দিস, আমি বুঝিয়ে দেব তাকে। আর ঠিকানা মেসেজ করে দিচ্ছি। নিহালকে বলিস এই ঠিকানায় তোকে নিয়ে আসতে। আর বাড়ির সামনে দাঁড়িয়ে আমাকে ফোন দিস, পরিচয় লাগবে ঢোকার আগে, বুঝতে পেরেছিস? আচ্ছা আপু, ঠিক আছে। আপু, তো নানা বাড়িতে যে এসেছি এতে কেউ কিছু মনে করবে না তো? আরে না, আমার নানা বাড়ির প্রতিটা মানুষই খুব আন্তরিক, তুই কয়েকটা দিন কাটালেই বুঝবি। তো নানা বাড়িতে তো কখনো আসা হয়নি, প্রথমবার আসলাম। কিছু আনলাম না, আসার সময় মাথায় ছিল না, এখন মনে পড়েছে। লজ্জা লাগছে ভীষণ। ধুর পাগলি, তুই কি আনতে যাবি? তোর বরং কি লাগবে আমাকে বল, আমি এনে দিচ্ছি। তোর নানা ভাই অনেক বড় লোক তাই না রে? কত বড় বাড়ি, জায়ানদের থেকেও বড়। রিদিতা এতক্ষণ যাবৎ হাসি মুখে কথা শুনলেও এবারে হুট করেই তার মুখ কালো হয়ে গেল। কথার মধ্যে জায়ান কোত্থেকে আসছে বলতো? মিস করছিস মনে হচ্ছে খুব। ছি, ওই লোককে আবার কেউ মিস করে? পাগল মনে হয় নাকি তোর আমাকে? নাকি আমার মিস করার মতো মানুষের এতই অভাব যে ওই ইংরেজের বাচ্চাকে মিস করব? আমি তো কথার কথা বললাম। রিদিতা কথার প্রসঙ্গ পাল্টে বলল, উফ, বেশ গরম পড়েছে রে। তুই গোসল করে এসেছিস? করেছি, তবে একটু অপেক্ষা কর, আমি গোসল সেরে আসি। রিদিতা গোসল করতে গিয়ে তীব্র ব্যথা অনুভব করলো নিজের বাহুতে। বিশেষ করে যখন পানি লাগছে তখন আরও বেশি করে জ্বলছে মনে হয় জায়গাটা। রিদিতা বাহুর দিকে তাকালো এর কারণ জানার জন্য। তখনই দেখতে পেল 3 আঙ্গুলের ছাপ পড়ে আছে তার 2 বাহুতে। গাত্রবর্ণ শ্যামলা হলেও লাল দাগগুলো ঠিকই ফুটে উঠেছে। সেই দাগগুলোর উপর আলতো করে হাত বুলিয়ে রিদিতা স্বগোক্তি করল, জায়ান মাহমুদ নয় বরং জানোয়ার মাহমুদ নাম হওয়া উচিত ছিল এই লোকের। একেবারে বর্বরদের মতো ব্যবহার। ইস, কি শক্ত করে চেপে ধরেছিল, আর একটু জোরে চাপ দিলে মনে হচ্ছে হাড়ের গঠনও নড়ে চড়ে যেত। নিজে নিজে কথা বলতে বলতে রিদিতা গোসল শেষ করলো। গোসল সেরে রিদিতা বের হওয়ার পরপরই রুবাইদা বলল, আপু, তুই যখন গোসল করতে গিয়েছিলি তখন তোকে ডেকেছিল কে? তোর মামাতো ভাইয়ের বউ। বলল তোকে নাকি তোর নানা ভাই ডাকছে নিচে। হঠাৎ নানা ভাই ডাকলো কেন, তাও এই সময়? আচ্ছা তুই বস, আমি আসছি। রুবাইদা মাথা নেড়ে সায় দিল। রিদিতা রুম থেকে বের হয়ে যেতে না যেতেই রুবাইদার ফোন বেজে উঠল। নিহাল ফোন করেছে। মুখে এক চিলতে হাসি নিয়ে ফোন রিসিভ করলো রুবাইদা। সে এখানে এসেছে খুব বেশি একটা সময় হয়নি, অথচ এর মধ্যে এই ছেলের ফোন। রুবাইদার নিহালকে মাঝে মধ্যে এক পাগলাটে প্রেমিক পুরুষ ব্যতীত আর কিছুই মনে হয় না, কেবল তার পাগলাটে প্রেমিক পুরুষ। অন্যদিকে নিজের নানা ভাইয়ের সামনে গিয়ে বসে আছে রিদিতা। আজাদ খন্দকার প্রায় মিনিট 2 যাবৎ তাকিয়ে আছে রিদিতার দিকে। রিদিতা এর পেছনের কোনো কারণ বুঝতে পারছে না। ভেতর ভেতর হাঁসফাঁস লাগছে তার। এভাবে তাকে কি দেখছে সেটাই বুঝতে পারছে না রিদিতা। রিদিতা এবার ঠিক করলো তার নানা ভাইকে প্রশ্ন করবে। তবে তার আগেই আজাদ খন্দকার বললেন, 6টা জামার বেশি কি তুই আর জামা আনিসনি? রিদিতা এমন একটা প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না। তার নানা ভাই এটাও লক্ষ্য করেছে? রিদিতা তো আর জানতো না এতদিন এসে এখানে থাকবে। হাতের কাছে যে কয়টা জামা পেয়েছে সেগুলো ব্যাগে কোনো মতো ভরে পালিয়ে এসেছে। আজাদ খন্দকারের কথা শুনে রিদিতা আমতা আমতা করে বলল, না, আমার এই জামাগুলো পছন্দের, তাই এগুলোই ঘুরে ফিরে বারবার পরি। পিয়ালি? জি দাদু ভাই।
আজকে ওকে নিয়ে তুমি শপিংয়ে যাবে। ও রুমে যে ওয়ার্ড্রপ দেওয়া হয়েছে সেটা পুরোটা ভর্তি করে আমি জামা দেখতে চাই। পিয়ালি হেসে বলল, জি দাদুভাই, হয়ে যাবে। তুমি তো দেখি প্রায় সময় পার্লারে যাও। আজকালকের মধ্যে যাবে? আর আগামীকাল যাব দাদুভাই। রিদিতাকে সাথে নিয়ে যাওয়ার কথা বলছো? তুমি বুদ্ধিমতী, এজন্য আমার তোমাকে ভালো লাগে। পার্লারে যা যা করা হয় সবগুলো ওর উপর অ্যাপ্লাই করবে। রিদিতা পিয়ালির দিকে অসহায় চোখে তাকালো। তা দেখে পিয়ালি মিটিমিটি হেসে উঠল। তোমার নাতনিকে পরে নিজে চিনতে পারবে তো দাদুভাই? আজাদ খন্দকার পিয়ালির প্রশ্নের জবাবে কিছু বললেন না। রিদিতার দিকে তাকিয়ে বললেন, হাতে ক্যাশ আছে কিছু? রিদিতার এই একটা প্রশ্ন মনের মতো হয়েছে। আসলেই তার টাকার প্রয়োজন। পালানোর সময় তো আর বুঝতে পারেনি কতদিন নানা বাড়ি থাকতে হবে। খুব একটা টাকা হাতে নিয়ে আসেনি সে। যাই এনেছিল সেগুলো প্রায় ফুরিয়ে গিয়েছে। তার টাকা সত্যিই প্রয়োজন। তবুও সরাসরি বলল না কিছু, বলল, আছে, চলতে পারবো কয়েকদিন আরও। কত আছে? রিদিতা আমতা আমতা শুরু করলো। তা দেখে আজাদ খন্দকার বললেন, বুঝতে পেরেছি, ক্রেডিট কার্ড আছে তোর? ও আচ্ছা, তুই তো আবার স্টুডেন্ট এখনও। বিকাশ বা নগদে কোনো অ্যাকাউন্ট আছে? রিদিতা হ্যাঁ বোধক মাথা নাড়ল। নাম্বার বল। হাত খরচের টাকা পাঠানোর ব্যবস্থা করছি। রিদিতা তার নানা ভাইয়ের রুমে কথাবার্তা শেষ করে নিজের রুমে আসলো। দেখতে পেল রুবাইদা কানে ফোন লাগিয়ে কথা বলেই যাচ্ছে। রিদিতা যে রুমে এসেছে সেটাও লক্ষ্য করেনি রুবাইদা। রিদিতা বুঝতে পারলো কার সাথে কথা বলছে রুবাইদা। মিষ্টি হেসে উচ্চারণ করলো, লাভ বার্স। কথাটা বলেই হুট করে তার মনে চিন্তার উদয় হলো, শুদ্ধর চিন্তা। শুধু আজকে একটা ফোনও দিল না কেন? নিজেকে নিজে প্রশ্ন করল রিদিতা। ফোন দেওয়ার কি কোনো বিশেষ কারণ আছে? না তো। তাহলে ফোন দেবেই বা কিসের জন্য? নিজেই নিজের মনের সাথে প্রশ্ন এবং উত্তর আদান প্রদান করতে লাগলো। শুদ্ধর ফোন দেওয়ার কোনো কারণ আসলে নেই, কিন্তু তবুও শুদ্ধর ফোনটা রিদিতার বহু প্রতীক্ষিত। এর কারণ কি? রিদিতা নিজের মনকে প্রশ্ন করে উত্তর পেল না। মন শুধু একটা কথাই বলছে, রিদিতা অভ্যস্ত হয়ে গিয়েছে, শুদ্ধতে অভ্যস্ত। আর এই অভ্যস্ততাই শুদ্ধর ফোন না পাওয়ার কারণে ছটফটানির কারণ। কোনো কারণ লাগে না, কোনো বাহানা লাগে না। এমনিতে শুদ্ধর কথা শুনতে ইচ্ছে করে তার, শুদ্ধকে নিয়ে ভাবতে ভালো লাগে তার। এই ইচ্ছেরই বা কারণ কি? রিদিতা মনের গহীনে গিয়ে প্রশ্ন হাতড়াতে লাগলো, কিন্তু উত্তর সে খুঁজে পাচ্ছে না। এটা কি তবে ভালো লাগা? স্রেফ ভালো লাগা নাকি? রিদিতা আর প্রশ্ন করল না নিজের মনকে। অবাধ্য মন এখন অন্যদিকে ইঙ্গিত করছে, অন্য রকমের অনুভূতিকে। যে অনুভূতিকে প্রশ্রয় দেওয়ার ইচ্ছে রিদিতার নেই। তবুও মন শান্ত হয় না। না, শুদ্ধকে একটা ফোন দিতেই হবে। শুদ্ধর সাথে কথা না বলে থাকা দায় হয়ে পড়েছে। কারণ উদ্ঘাটনের মধ্যে ব্যস্ত না হয়ে রিদিতা ফোন দিল শুদ্ধকে। একবার দুবার তিনবার করতে করতে 10 বার কল করা হয়ে গেল, কিন্তু শুদ্ধ রিসিভ কেন করলো না? রিদিতার জন্য শপিং করতে পিয়ালির সাথে রুবাইদাও এসেছে। রুবাইদা আসতে চাইছিল না, রিদিতা এক প্রকার জোর করে এনেছে। শপিং মলে আসার পর থেকেই একের পর এক ড্রেস এনে রাখা হচ্ছে রিদিতার সামনে। রিদিতা যতই না করছে ততই মিষ্টি সুরে শাসন করে উঠছে পিয়ালি। না পেরে রিদিতা এবার অনুরোধে সরে বলল, ভাবি প্লিজ তুমিও নানা ভাইয়ের মতো পাগল হয়ে না। আমি এত ড্রেস কোন দিন পরবো বলো তো? নানা ভাই তোমাকে শপিং করিয়ে দিতে বলেছে তো ভালো কথা, কয়েকটা ড্রেস কিনে বাড়িতে চলো। নানা ভাই তো আর বাড়িতে গেলে ড্রেস গুনে গুনে দেখতে আসবে না, তাই না? না বাবা, আমি রিস্ক নিতে পারবো না। দাদু ভাইকে তুমি চেনো না, ওনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে হয়, নয়তো রেগে যান উনি। কখন আবার রুমে এসে তোমার ড্রেসের তল্লাশি শুরু করে কে জানে। মন মতো না হলে এরপর এসে ধরবে আমাকে। আমি বাবা বকুনি খেতে পারবো না। রিদিতা চুপ করে বসে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না। পিয়ালি বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে কোন কোন ড্রেস রিদিতার পছন্দ হয়েছে। রিদিতা জানিয়েছে সবগুলো ড্রেস সুন্দর, পিয়ালির যা মন চায় কিনে নিতে। রুবাইদা, তোমার দেখো তো কোন ড্রেস পছন্দ হয়? পিয়ালির করা প্রশ্নে রুবাইদা দ্রুত গতিতে না বোধক মাথা নেড়ে জবাব দিল, আমার কোনো কিছু লাগবে না ভাবি। তা হয় না, প্রথমবারের মতো আমাদের বাড়ি এসেছো, খালি হাতে তো ফেরত পাঠাতে পারি না। তুমি পছন্দ করবে নাকি রিদিতার মতো আমিই পছন্দ করে দেব? আপনার যা ভালো লাগে করুন। পিয়ালি দুই বোনের ড্রেস পছন্দ করে কিনে নিল। মেয়েটার পছন্দ আছে বলতে হবে, সবগুলো ড্রেস আসলেই খুব সুন্দর। রুবাইদার জন্য হাতে গোনা কিছু ড্রেস কিনলেও রিদিতার ড্রেসের অভাব ছিল না। এদিকে যতক্ষণ সময় নিয়ে পিয়ালি ড্রেস পছন্দ করছিল ততক্ষণ সময় রিদিতা ফোন নিয়েই কাটিয়েছে। রুবাইদার সন্দেহ লাগায় একটু উকিঝুঁকি দিয়েছিল। তখন সুস্পষ্ট দেখতে পেরেছে বারংবার রিদিতা কেবল শুদ্ধর ফোনে কল করার ট্রাই করছিল, সাথে করে মেসেজও লিখেছিল কি জানি। রুবাইদার সন্দেহ ধীরে ধীরে প্রকট হতে লাগলেও তখন পিয়ালির সামনে আর কিছু বলল না রুবাইদা। শপিং শেষে বিল পে করতে গেল পিয়ালি।
তার পেছনে গেল হৃদিতা এবং রুবাইদা। 1,58,000 ম্যাম, ইনক্লুডিং দ্য ভ্যাট। পিয়ালি বিল পে করতে নিল। পেছনে দাঁড়িয়ে থাকা রুবাইদার চোখ বড় হয়ে গেলেও হৃদিতা স্বাভাবিক রইল। রুবাইদা ফিসফিসিয়ে বলল, আপু, এতগুলো টাকা? অবাক হওয়ার কিছু নেই। আজকে নানাভাই আমাকে 1 সপ্তাহের হাত খরচের টাকা বিকাশ করেছে। খুব বেশি না, মাত্র 1 লাখ। হ্যাঁ, বলেছে যদি কিছু কমতি পড়ে তাহলে বলতে, আরও দেবে। 1 লাখ টাকা 1 সপ্তাহে কী করে খরচ করবি তুই? উড়াধুরা খরচ করলেও তো শেষ হবে না। আমি টাকা উড়িয়ে অভ্যস্ত নই। টাকা যেমন আছে তেমনই থাকবে, যদি কয়েক হাজার খরচ হয় আর কি। এই যা। বিল পে করা শেষ হলে পিয়ালি দিদার দিকে তাকিয়ে বলল, চলো, পার্লারে যেতে হবে। দাদুভাই যেই কথা বলেছেন, আজকের মধ্যে পার্লারের কাজ শেষ হয় কি না আল্লাহ জানেন। এটা তো আর নানাভাই খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে যাবে না। না যাই ভাবি। এই মেয়ে, তোমার সব কিছুতে এত অনীহা কেন বলো তো? মেয়েরা পার্লার এবং শপিংয়ের কথা শুনলে খুশিতে বাকবাকম হয়ে যায়। আর তুমি একজনকে দেখলাম। শোনো, তোমার এমনিতেও পার্লারে যাওয়া প্রয়োজন। হেয়ার ট্রিটমেন্ট আর ফেসিয়াল তো মাস্ট, বাকিগুলো সেখানে গিয়ে বুঝবো আমি। তাছাড়া তোমার নানাভাই আমাকে বলে দিয়েছে সবগুলো সার্ভিস তোমার উপরে ট্রাই করতে। চলো আমার সাথে। পার্লারে এসে হৃদিতার মনে হচ্ছে তাকে রীতিমতো বন্দি অবস্থায় রাখা হয়েছে। হাত পায়ের উপর কাজ চলছে, কখনো মুখের উপর তো কখনো চুলের উপর। ম্যানিকিউর, পেডিকিউর, ফেসিয়াল এবং হেয়ার ট্রিটমেন্ট শেষ করার পর হৃদিতা করুণ চোখে পিয়ালির দিকে তাকালো। বিনিময়ে পিয়ালি চোখ রাঙিয়ে বলল, চুপ করে বসে থাকো মেয়ে, ওয়াক্সিং করতে হবে এখন। ভাবি প্লিজ, আমি ব্যথা পাবো। পিয়ালি হৃদিতার কথা নিয়ে মাথা ঘামালো না। হৃদিতা বুঝতে পারল পিয়ালিকে কিছু বলে লাভ নেই এই ব্যাপারে। বেশ খানিকটা সময় চুপ করে থাকার পর হৃদিতা হুট করে বলল, ভাবি, একটা কথা জিজ্ঞেস করব? করো। শুদ্ধ শাওন ভাইয়ার কেমন ফ্রেন্ড? মানে বলতে চাইছিলাম পরিচয় কিভাবে? পিয়ালি কয়েক মুহূর্ত হৃদিতার দিকে তাকিয়ে থেকে বলল, আমি তেমন কিছু জানি না। শাওনকে জিজ্ঞেস করা হয়নি এই ব্যাপারে। কেন? না এমনি। শুদ্ধ সাথে থাকলে ভালো লাগতো। হৃদিতা থতমত খেল। এমনকি পিয়ালির এমন মুখের ওপর বলা কথা শুনে রুবাইদাও তবদা খেল। তার মানে শুদ্ধকে নিয়ে হৃদিতার এত কৌতূহল এবং বাড়াবাড়ি সেটা পিয়ালির চোখেও পড়েছে। হৃদিতা কোনো মতে নিজেকে সামলে বলল, না, মানে ওই দিন ভাইয়া ঘুরতে যাওয়ার সময় শুদ্ধকে নিয়ে বের হয়েছিল তো, তাই আর কি জিজ্ঞেস করা। তুমি আর ফোন দিলে না কেন? তুমি দিয়েছিলে? আমি তো দিলাম। কতগুলো কল করলাম, কতগুলো মেসেজ দিলাম, দেখো তো তুমি। তুমি তো সেদিনের পর থেকে একেবারেই লাপাত্তা। তুমি আমার থেকে সাহায্য চেয়েছিলে, আমি তো তোমার ইচ্ছে পূরণ করেছি। ও, তার মানে প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বলা যায় না? কথার উল্টো মানে দাঁড় করাচ্ছ কেন হৃদিতা? তোমার গলার সুর এমন শোনাচ্ছে কেন শুদ্ধ? তুমি কি আমার উপর রেগে আছো? তুমি রাগ হওয়ার মতো কিছুই করনি হৃদিতা। নিজের উপর নিও না সব কিছু। এভাবে কেন কথা বলছো শুদ্ধ? তোমার এরকম কথার সাথে আমি অভ্যস্ত নই। বলো না শুদ্ধ, কোনো সমস্যা হয়েছে? না। এই, নিজেকে আমার বন্ধু বলো, কথা লুকিয়ে। আমি জানি শুদ্ধ কিছু একটা হয়েছে। আমি কিন্তু তোমার কাছে কোনো কথা লুকাইনি শুদ্ধ। আমার সম্পর্কে সব কিছু জানো তুমি। তোমাকে বিশ্বাস করে সব কিছু শেয়ার করেছি তোমার কাছে। তুমি সেদিন বলেছিলে মনের ভেতর চিন্তা কিংবা কথা চেপে রাখলে মন ভালো থাকে না। তবে এখন কেন নিজেই ওই একই কাজ করছো বলো তো? হৃদিতা, আমি তোমার সাথে পরে কথা বলি, কেমন? শুদ্ধ ফোন কেটে দিল। হৃদিতা বোবা ফোন হাতে নিয়ে বসে রইল। হুট করে একটা অদ্ভুত ব্যথা অনুভূত হচ্ছে তার। বুকের বাম পাশে কেমন যেন চিনচিনে ব্যথা। এমনটা কেন? বারান্দা থেকে নিহালের সাথে কথা শেষ করে এসে রুবাইদা দেখল হৃদিতা ফোন হাতে নিয়ে বসে আছে নিচের দিকে তাকিয়ে। কী রে আপু, মাথা নিচু করে রেখেছিস কেন? হৃদিতা মাথা তুলে তাকাতেই রুবাইদা আঁতকে উঠল। এই আপু, চোখে পানি কেন তোর? কিছু হয়েছে? হুট করে কাঁদছিস কেন? রুবাইদা হৃদিতার পাশে এসে বসতে না বসতে তাকে জড়িয়ে ধরে কেঁদে দিল হৃদিতা। রুবাইদা বোকা বনে গেল। আপু, কি হয়েছে তোর বল? চাচা চাচির কথা মনে পড়ছে? ও আমার সাথে কথা বলতে চাইল না রবি। এরকম রুক্ষ সুরে কথা বলল কেন? আমি কি করেছি? আমার সাথে সকলে এমন করে কেন? কে রুক্ষ সুরে কথা বলেছে? কার জন্য কাঁদছিস? আমার ভালো লাগে না ওর সাথে কথা না বলে থাকতে। কেন বোঝে না সে বলতো? রুবাইদা কিছুক্ষণ চুপ করে থেকে একটা ঢোক গিলে বলল, আপু, তুই কি সূত্য ভাইয়ের কথা বলছিস? হৃদিতা কান্নার বেগ আরও বাড়ালো। রুবাইদা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। হৃদিতার কান্নার বেগ দেখে সে উত্তর পেয়ে গেছে। আপন মনে রুবাইদা বলল, একটা ছেলের জন্য এভাবে কাঁদছিস আপু? তুই আমার সেই আপু তো, যে কোনো ছেলের সাথে মিশেনি কখনো।
আর এখন 2 দিনের পরিচিত এক ছেলে তোর সাথে ঠিকমতো কথা বললো না বলে এতটা কাঁদছিস? সেটা কার জন্য? কেবল তোর মুখে বলা তথাকথিত বন্ধুত্বের জন্য? বোকামি। তোর অনুভূতির সাথে আমি পরিচিত হয়ে গেলাম, অথচ তুই এখনও নির্বোধ রয়ে গেলি এ ব্যাপারে। আর কবে বুঝবি আপু, তুই যে সত্যিকার অর্থেই প্রেমে পড়ে গেছিস, জীবনের প্রথম প্রেম। গায়ে কালো রঙের রোপ জড়িয়ে নিয়ে রুম থেকে বের হয়ে আসলো জায়ান। শ্বেত রঙের গাত্রবর্ণ যেন অধিক মাত্রায় উপচে পড়ছে কালো রঙের এই পোশাকে। সিঁড়ি বেয়ে নিচে নামলো জায়ান। নিচতলায় টেলিভিশনের সামনে ডিভানে বসে আছেন রুহুল মাহমুদ। জায়ানকে দেখা মাত্রই তৃপ্তির হাসি দিলেন তিনি, যেন জায়ানের অপেক্ষাতেই ছিলেন। জায়ান প্রশস্ত হেসে রুহুল মাহমুদের কাছে গেল। জায়ানকে দেখে রুহুল মাহমুদ উঠে দাঁড়ালেন। আলিঙ্গন হলো দুজনের মধ্যে। কেমন আছো দাদা? কতদিন পর তোমাকে দেখছি। আমি বেশ আছি। তোমাকে দেখার পর ভালো থাকা আরও কয়েক গুণ বেড়ে গেছে। জায়ান মানে আমার চোখের শান্তি। মাশাল্লাহ, আল্লাহ যেন সকল সৌন্দর্য তোমাকে 2 হাতে দান করেছেন। জায়ান হেসে বলল, এভাবে বলো না দাদা, মেয়েদের সৌন্দর্য এভাবে বর্ণনা করতে হয়। তুমি এসব যদি আমাকে বলো তবে তো মেয়েদের জন্য কম পড়ে যাবে। হোক, কিন্তু আমার নাতি যেমন তেমন প্রশংসা তো আমি করবই। তুমি কি জিম করো? রেগুলার জগিংও। কেন বলো তো? সেজন্যই তোমার শারীরিক গঠন আকর্ষণীয়। শেষবার তোমাকে দেখেছিলাম বোধহয় বছর 4 আগে। তখনও এতটা চোখে লাগেনি তোমার বাহ্যিক সৌন্দর্য, যতটা না এখন লাগছে। হয়েছে দাদা, এবার থামো। এতদিন বাদে এসেছো, অনেকটা সময় থেকে তারপর যাবে। ভিসা কতদিনের করেছো? 4 মাসের কাছাকাছি। এত কম? এটা হলো না দাদা, আমি তোমাকে আমার কাছে আরও কয়েকটা মাস চাই। আসবো, পরে আবার আসবো। আগে 4টা মাস সহ্য করে নাও আমাকে। জায়ান মৃদু হাসল। ডিভোর্স লেটার কবে পাঠাচ্ছ জায়ান? হঠাৎ এমন একটা প্রশ্ন ওঠায় জায়ান কিছুটা মনক্ষুণ্ণ হলো। এই ব্যাপারে চিন্তা করলেই অপমানের দৃশ্যটা মাথাচাড়া দিয়ে ওঠে। এই অপমান নামক জিনিসটা জায়ানের কাছে বিশেষ সমান। কিন্তু জায়ান চুপ করে থাকলো না, জবাব দিল, ওই পক্ষ থেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে বলা হয়েছে। তুমি ওই পক্ষের আশায় বসে থেকো না জায়ান। তুমি নিজে ডিভোর্স লেটার রেডি করার ব্যবস্থা করো। এমনকি আমি চাই কালকের মধ্যে যেন ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হয়। এত তাড়াতাড়ি? চেষ্টা করো জায়ান। আমার নাতির মুখের উপর অপমান করে একটা সাধারণ মেয়ে চলে যাবে, ডিভোর্স লেটার পাঠানোর কথা বলে চিরকুট দিয়ে চলে যাবে, সেটা তো হতে পারে না। ওই মেয়ের তোমাকে ডিভোর্স দেওয়ার প্রয়োজন নেই, বরং তুমি ওই মেয়েকে ডিভোর্স দেবে। আর জায়ান, যা হয়েছে সেটা একদম ভুলে যাও। রিপোর্টার্স যারা এসেছিল তোমার রিসিপশনে, তাদের মুখ বন্ধ করার ব্যবস্থা করেছি আমি। বাইরে এই ব্যাপার নিয়ে কোনো চর্চা হবে না। আর আমি চাই অন্দরমহলে যেন কোনো কথা না উঠে এই ঘটনা নিয়ে। এটা তোমার বিয়ে ছিলই না, কেবল একটা অপ্রত্যাশিত তিক্ত ঘটনা ছিল, এটাই মেনে নাও। শোনো যান, তিক্ত ঘটনা যতটা মনে করার চেষ্টা করবে, তোমার মস্তিষ্কের তিক্ততা ততই বাড়বে। আর তিক্ত মস্তিষ্ক নিয়ে অন্তত ব্যবসায়ীদের চলা মানায় না। ঠান্ডা মাথায় কাজ না করলে আজ রাজা কাল ফকিরও হতে কিন্তু দেরি লাগবে না। বুঝতে পেরেছ? তুমি চিন্তা করো না দাদা, আমি কাজের সাথে কখনোই কম্প্রোমাইজ করি না, এবারেও করব না। তোমার সাথে আরেকটা বিষয়ে কথা বলার ছিল। জানি তুমি কাজ পাগল ছেলে, ফ্রি খুব কমই থাকো, তবুও তোমাকে একটু সময় দিতে হবে। এভাবে বলছো কেন দাদা? বলো না কী করতে হবে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। কিছু করতে হবে না, যেতে হবে আমার সাথে। কোথায়? আমার এক বন্ধু আজাদের কাছে। জায়ান কপাল কুঁচকে কিছু একটা মনে করার চেষ্টা করতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে মনে হয় তার মনে পড়িয়ে গেল। প্রশ্ন করল, তুমি কি আজাদ খন্দকারের কথা বলছো? তুমি চেনো তাকে? ব্যক্তিগতভাবে না, তবে নাম শুনেছি। একই ফিল্ডের মানুষ, নাম শোনাটাই স্বাভাবিক। তাছাড়া উনি তো আর যেমন তেমন ব্যবসায়ী নন, যথেষ্ট নামডাক ওনার। মানুষ হিসেবেও নাকি সুনাম আছে। চ্যারিটি করেন। ওনাকে আমি কখনো দেখিনি, কিন্তু সম্মান করি অনেক। ওনাকে দেখার ইচ্ছে ছিল। তুমি যখন বলেছ তবে অবশ্যই যাব। আজকে অফডে ছিল বিধায় কাজে যেতে হয়নি। সন্ধ্যার দিকে একটু হাওয়া খেতে মেস থেকে বের হলো শুদ্ধ। বিগত 5 দিন যাবৎ খুব ছটফটিয়েছে সে। আপাতত মনটা একটু ভালো লাগছে, তাই ফুরফুরে বাতাস উপভোগ করতে বের হয়ে গেল। হঠাৎ করে মনে পড়ল সেদিন হৃদিতার সাথে কথোপকথনের ব্যাপারটা। খুব একটা কথা বলেনি সে, যতটুকুই বলেছে সেটা হাসি খুশি মনেও বলেনি। হৃদিতা হয়তো রাগ করেছে, নয়তো এই কদিন সে আর ফোন দিল না কেন? মেয়েটার সাথে কথা বলা দরকার ভেবে হৃদিতার নাম্বারে ডায়াল করলো শুদ্ধ। কী ব্যাপার, মেয়েটা ফোন ধরছে না কেন? অভিমান খুব বেশি নাকি? কয়েকবার রিং হওয়ার পরেও হৃদিতা ফোন রিসিভ করলো না। শুদ্ধ ভাবলো আরও একটাবার ফোন দেওয়া যাক।
এবারে রিদিতা ফোন রিসিভ করলো, অথচ একটা কথাও বলল না। ম্যাডাম কি খুব বেশি রাগ করে আছেন? উত্তর পেল না শুদ্ধ। তা এই অধম বান্দা আপনার রাগ কমানোর জন্য কি করতে পারে? রিদিতা এবারও নীরব। শুদ্ধ মনে মনে হাসল। মেয়েটার কান্নার সাথে পরিচিত সে, তাই তো নাম দিল কাঁদুনি বুড়ি। তবে অভিমানের সাথে এই প্রথম পরিচিত হলো। ছোট্ট বাচ্চাদের মতো অভিমান করে বসে আছে মেয়েটা। এই কাঁদুনি বুড়ি, কথা বলবি না? ব্যাস শুরু হলো রিদিতার ফোপানোর শব্দ, যা স্পষ্ট শুনতে পেল শুদ্ধ। অস্থির হয়ে উঠল শুদ্ধ। যে অস্থিরতার অস্তিত্ব সেদিন ট্রেনে টের পেয়েছিল, আজ আবারও টের পাচ্ছে। দুটোর কারণেই রিদিতার কান্না, যা একেবারে সহ্য হয় না শুদ্ধর। কানে ধরলাম রে বাবা, আর কখনো এরকম হবে না, এবারের মতো মাপ চাই। রিদিতা নাক টানতে টানতে বলল, আমি তোমার বাবা না, উল্টোপাল্টা সম্বোধন করবে না। শুদ্ধ হাসল। এরপর রাতের আকাশের দিকে তাকালো। হাজারো তারার মেলা সেখানে। সেদিকে তাকিয়ে বলল, এটা তো কথার কথা বলেছি, আমার বাবা তো আছে একজন, এই যে এখানে হয়তো কোথাও। কি বললে? কিছু না। কি করো? তোমাকে কেন বলবো? কে হও তুমি আমার? নিঃস্বার্থে 10 টাকা ব্যয় করে টিস্যুর প্যাকেট কেনার শুভাকাঙ্ক্ষী। এই, তুমি কি আবারও সর্দি মুছছ? ছি, তোমার ফ্যাত ফ্যাত শব্দ শুনছি তো, তাই বললাম। যাই হোক, বলো না কি করো? কিছু করি না, বসে আছি এমনিতেই। বাসায় কথা হয়েছে পরে? সেসব শোনার সময় আছে আপনার? আপনি তো মুখের উপর ফোন কেটে দেন। বেশ, শুনবো এখন, বলো। পারবো না ফোনে বলতে এত কথা, অনেক কথা। তোমার নানা বাড়ির কাছাকাছিই আছি, হাঁটতে বের হয়েছি, আসবে নাকি? 1 মিনিট ওয়েট করো, হ্যাঁ। শুদ্ধ অবাক হলো। তার মনে হলো মেয়েটা যেন এমন একটা কথার আশাতেই বসেছিল। এই তো কতটা অভিমানী হয়ে কথা বলছিল, এর মধ্যে অভিমান শেষ। শুদ্ধর ব্যাপারটা ভালো লাগলো। তবে ফোন রাখার পূর্বে বলল, এই শোনো, আসার সময় অ্যাটলিস্ট ওড়নাটা পাল্টে এসো, কেমন? তোমার সর্দিযুক্ত ওড়না দেখলে পেট গুলিয়ে ওঠে। শুদ্ধ, একেবারে নর্দমার পানিতে ফেলে দেবো বললাম। শুধু উচ্চস্বরে হেসে উঠল, বলল, নর্দমার পানিতে ফেললে আমার কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে নর্দমার পানির। শুদ্ধ সংস্পর্শে এসে ওই পানিও শুদ্ধ হয়ে যাবে, কি বলো? আজকে পূর্ণিমা রাত। দিনের বেলা অত্যধিক গরম থাকলেও সূর্য ডোবার পর গরমটা তেমন একটা নেই, বরং ঠান্ডা বাতাসের বেগ বেড়েছে কিছুটা। রিদিতা এবং শুদ্ধ কদমে কদম মিলিয়ে হাঁটছে। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর শুদ্ধ বলল, ওই সময়ে বললে না যে তোমার বাসায় মানুষজন কি বলেছে? আব্বু আমাকে ত্যায্য করে দিয়েছে। পা থেমে গেল শুদ্ধর। রিদিতা কয়েক কদম এগিয়ে পেছন ফিরে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ এখনও অবাক নয়নে তাকিয়ে আছে রিদিতার দিকে। এটা কি করে সম্ভব? তোমার আব্বু সব জেনে শুনে কিভাবে তোমার সাথে এমনটা করতে পারে? কিছুই শোনেনি, শুনতে চায়নি। বলতে চেয়েছিলাম, সুযোগই দিল না। চাঁদের আলো রিদিতার চোখ দেখে বোঝা যাচ্ছে যে সেই চোখ দুটো পানিতে টলমল করছে, যেন এক্ষুনি গড়িয়ে পড়ার জন্য উদগ্রীব হয়ে আছে। শুদ্ধ দ্রুত হেঁটে রিদিতার পাশে গিয়ে দাঁড়ালো। রিদিতা, প্লিজ কান্না করো না। আমি কি এতই খারাপ শুদ্ধ? আমার আব্বু কি তার মেয়েকে এখনও চিনল না? কে বলেছে যে রিদিতা খারাপ? আঙ্কেল তোমার উপর অভিমান করেছে রিদিতা। জানো তো, যারা আমাদের অধিক প্রিয় তাদের উপর অভিমান জন্মে বেশি। তোমাকে আঙ্কেল খুব বেশি ভালোবাসে কি না, তাই অভিমানটাও বেশি। তাই বলে ত্যায্য করে দেবে? বলেছে কখনো যাতে আব্বুর সামনে গিয়ে না দাঁড়াই। আব্বুর দরজা আমার জন্য চিরদিনের জন্য বন্ধ। তোমার মনে হয় এমনটা কখনো হবে? তোমার আব্বু তোমাকে ছাড়া সারা জীবন থাকতে পারবে? পারবে না? না। যাদের আমরা ভালোবাসি তাদের সাথে অভিমানের পাল্লা যতটাই ভারী হোক না কেন, আজীবন সেই অভিমান পুষে রাখা যায় না। আর না তো কখনো তাদেরকে পুরোপুরি পর করে দেওয়া যায়। হয়তো আঙ্কেল তোমার সাথে 2 দিন কথা বলবেন না, 2 সপ্তাহ কথা বলবেন না, 2 মাস কথা বলবেন না, কিংবা 2 বছরের কথা বলবেন না, কিন্তু এরপর ঠিকই বলবেন। বাবা মা এমন একটা প্রাণী যারা কিনা তাদের সন্তানের উপর বেশি সময় অভিমান নিয়ে থাকতেই পারেন না। কিন্তু নানা ভাই তো পারল, এমনকি এখনও পারছে। আম্মুর সাথে দিব্যি কথা না বলে আছে। তবে আব্বু আমার সাথে এমনটা করবে না সেটা কিভাবে নিশ্চিত হতে পারবো? তুমি কি তোমার বাবার অমতে গিয়ে কাউকে বিয়ে করেছো? তার সাথে সংসার করেছো? না। তুমি কি সত্যিটা তোমার বাবার সামনে তুলে ধরেছো? না। তবে সত্যি কখনো চাপা থাকে না রিদিতা। আজকে হোক কালকে হোক তোমার বাবা সব সত্যিটা জানবে, আর সে সত্যি তোমার পক্ষে, তাই নয় কি? যখন উনি পুরো সত্যি জানতে পারবেন তখন নিজের করা কাজের উপরই আফসোস করবেন। কেবল সঠিক সময়টা আসতে দাও। কিন্তু কবে সঠিক সময় আসবে? তুমি বলেছিলে না যে তোমার নানি বলেছেন সকলে মিলে তোমার আব্বু আম্মুর সাথে তোমার নানার সম্পর্ক ঠিক করার চেষ্টা করছেন? তবে আর কয়েকটা দিন অপেক্ষা করেই দেখো না, দেখবে একদিন সবগুলো সুখ তোমার কাছে একসাথে ধরা দেবে।
উপরে একজন আছেন তো রিদিতা, উনি সব দেখছেন। তোমার যেহেতু কোনো ভুল নেই, তবে তার শাস্তিও তুমি পাবে না, সে বিশ্বাস রাখো মনে। রিদিতার হৃদয় হঠাৎ করে যেন ঠান্ডা হয়ে গেল। অশান্তিরা যেন কোথায় উড়ে চলে গেল শুদ্ধর উপস্থিতিতে। শুদ্ধর কথা শুনে রিদিতার চোখের পানি মুছল, খানিকটা হাসল, এরপর বলল, তুমি কেন সেদিন আমার সাথে এলে না শুদ্ধ? কোন দিন? যেদিন রাতে আব্বু আমাকে এসব বলেছিল সেদিন। তুমি জানো তোমার সাথে কথা বলার যে কত প্রয়োজনীয়তা ছিল আমার। এই যে দেখো, অশান্ত মনটা আমার এখন পুরোপুরি না হলেও অনেকটাই শান্ত। এই কথাগুলো আমার সেদিন রাতেই প্রয়োজন ছিল শুদ্ধ। একটা সান্ত্বনার হাত প্রয়োজন ছিল, একটা ভরসার হাত প্রয়োজন ছিল। যে শান্তিটা এখন পাচ্ছি সেটা তখনই প্রয়োজন ছিল, অথচ তখন অশান্তির উপর আরও দ্বিগুণ অশান্তি পেয়েছিলাম আমি। কেন?